এটাতে আসলে শেয়ার করে দিও, দেখো তো শেয়ার দিতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাইকে পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র তথা ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়ের আজকে চতুর্থ লেকচার। আজকে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিকস পড়ব। এর মধ্যে আছে পরিমাপ কি, পরিমাপের ত্রুটি বলতে কি বুঝি, ত্রুটি কত প্রকার হতে পারে, কিংবা কোনো একটা রাশি পরিমাপ করতে গিয়ে কি পরিমাণ ত্রুটি হয় সেটা নির্ণয় কেমনে করব, এই বিষয়গুলো কিন্তু আজকের আলোচনায় আমরা নিয়ে আসব। তো চলো শুরু করি যে প্রথমে পরিমাপ কাকে বলে। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই, অনেক রাশির পরিমাণ নির্ণয় করার প্রয়োজন পড়ে। যেমন এরকম যে একটা টেবিলের দৈর্ঘ্য কতটুকু সেটা আমার মাপার প্রয়োজন পড়ে। আমি যে টেবিলটা বাসায় ইউজ করব পড়ালেখার জন্য, আমি তৈরি করতে দিব, তাহলে কতটুকু দৈর্ঘ্য বানাইতে দিলাম বা কতটুকু সেই অনুযায়ী তৈরি করে দিল কি না, দৈর্ঘ্য পরিমাপ করার প্রয়োজন পড়ে। আমি এই যে কলেজে আছি, কলেজ থেকে বাসায় যেতে আমার কত সময় লাগবে, সময় মাপার, সময় জানার দরকার পড়ে। এরকমভাবে আজকের দিনের তাপমাত্রা কত, এরকম পরিমাণ তাপমাত্রা এটা জানার দরকার পড়ে। কিংবা আমার শরীরে জ্বর আসছে কি না, শরীরের তাপমাত্রা এরকম। তো এভাবে অনেক কিছুই আমাদের পরিমাণটা কত সেটা আমাদের জানার প্রয়োজন হয়। তো এই যে সময়ের কথা বললাম, বাসা থেকে আমার কলেজ কতটুকু সময় লাগে, আবার তাপমাত্রার পরিমাণ জানার কথা বললাম, এরকমভাবে টেবিলের দৈর্ঘ্যের কথা বললাম। এই যে বিভিন্ন কিছু দৈর্ঘ্যর পরিমাণ নির্ণয় করা, সময়ের পরিমাণ নির্ণয় করা, তাপমাত্রা নির্ণয় করা, এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা কি বলা হয়? পরিমাপ। কি বলতেছি যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা বা কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ। তোমরা জানো যে রাশি বলতে এই জগতে যা কিছু মাপা যায় তাদেরকে মূলত বলা হয় রাশি, আর ভৌত জগৎ বা জড়জগতে যা কিছু মাপা যায় তাদেরকে বলা হয় ভৌত রাশি। তো এই ভৌত জগতের বা কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ। তো আমরা এই যে পদার্থবিজ্ঞান পড়তেছি, এই পদার্থবিজ্ঞানে তোমার পরিমাপটা, এই যে পদার্থবিজ্ঞানে যে আমরা পরিমাপ করি, অনেক কিছুই পরিমাপ করি। পদার্থবিজ্ঞান ল্যাবে তোমরা যখন সরাসরি আসবা তখন দেখবা যে আমাদের অনেক যন্ত্রপাতি কেনা আছে, অনেক কিছুই মাপা যায়। তড়িৎ প্রবাহ মাপা যায়, তাপমাত্রা মাপা যায়, একটা গোলকের ব্যাসার্ধ মাপা যায়, তারপরে তোমার এরকম জড়তার ভ্রামক মাপা যায়, এরকম মানে অনেক কিছুই মাপা যায়। তো এইখানে পদার্থবিজ্ঞানকে কিন্তু পরিমাপের বিজ্ঞানও বলা হয়। কি বললাম কথাটা আবারও খেয়াল করো, যে পদার্থবিজ্ঞানকে কি বলা যায়? পরিমাপের বিজ্ঞান। এখানে পরিমাপ করার অনেক বিষয়। হ্যাঁ, যাই হোক, এই যে আমরা পরিমাপ করতে যাই, পরিমাপ করতে গেলে আমরা অনেক যন্ত্র ব্যবহার করি, নিজেরা ব্যক্তি থাকি। এই যন্ত্রের সাহায্যে কোনো ব্যক্তি এরকম পরিমাণটা নির্ণয় করে পরিমাপ করে। কিন্তু এই পরিমাপ করতে গিয়ে দেখা যায় যে কোনো একটা রাশিকে পরিমাপ করা, একেবারে শতভাগ নির্ভুলভাবে পরিমাপ করা অনেকাংশেই সম্ভব হয় না। দেখা যায় প্রকৃত মান আর পরিমাপ্য মানের মধ্যে কিছু না কিছু হলেও পার্থক্য হয়, তফাৎ হয়, একটু অনিশ্চয়তা হয়। এই যে প্রকৃত মান আর পরিমাপ্য মানের যেই অনিশ্চয়তা বা পার্থক্যটা, এটাকেই মূলত বলা হয় কি? পরিমাপের ত্রুটি। প্রকৃত মান এবং পরিমাপ্য মানের যে পার্থক্যটা, সেটা আমরা মূলত বলি কি আমরা, বা অনিশ্চয়তা, প্রকৃত মান থেকে যে প্রাপ্ত মানের যে একটা অনিশ্চিত একটা অবস্থা পাই, এটাকে আমরা কি বলি? পরিমাপের ত্রুটি। যাই হোক, আমরা পরিমাপের কি কি ত্রুটি হতে পারে সেটাও একটা আমরা বিশ্লেষণে যাব। দেখো, এখানে আমি অলরেডি পড়ার শিরোনামগুলো লিখে রেখেছি যে পরিমাপের সংজ্ঞা অলরেডি বলছি, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এটার পরিমাপ। তো এই পরিমাপ করতে গিয়ে বিভিন্ন ধরনের ত্রুটি হতে পারে। তো বেসিক্যালি ত্রুটি হচ্ছে তোমার 4 ধরনের বলা হয়ে থাকে।
এক নম্বর হচ্ছে যান্ত্রিক ত্রুটি, 2 নম্বর হচ্ছে পর্যবেক্ষণমূলক ত্রুটি, 3 নম্বর হচ্ছে এলোমেলো ত্রুটি, 4 নম্বর পুনরাবৃত্তি ত্রুটি। প্রধানত আমরা বলবো 4 প্রকার। আবার বলি কি কি? যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণমূলক ত্রুটি, এলোমেলো ত্রুটি, পুনরাবৃত্তি ত্রুটি। এই যে প্রশ্নগুলো, এগুলা কিন্তু দেখা যাবে যে তোমার বোর্ড পরীক্ষায় জ্ঞানমূলকে আসে, যে এরকম মনে করো যে এলোমেলো ত্রুটি কাকে বলে। আবার এগুলো অনুধাবনে দেয় যে এলোমেলো ত্রুটি বলতে কী বুঝো, তখন এটা আরেকটা বিশ্লেষণ দেন, সংজ্ঞাটা দেওয়ার পর আরেকটা দিতে হবে। এগুলাই দেখা যায় যে তোমার এমসিকিউ আসে। এগুলোর মধ্যে আবার আরও প্রকারভেদ আছে, সেটা আলোচনায় যাব। এমসিকিউ এর মধ্যেও কিন্তু একটা ত্রুটি ঘটনা দেখায় বলে এটা কোন ধরনের ত্রুটি, ক খ গ গ 4টা অপশন দেওয়া। তাহলে ত্রুটিগুলো কোনটা কোন প্রকারের সেটা যদি আমাদের সম্যক ধারণা না থাকে তাহলে কিন্তু আনসার করতে পারবে না। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা জানো যে ভৌত জগত পরিমাপ চ্যাপ্টারে সৃজনশীল প্রশ্ন আসলে হয় না, এখানে হয় জ্ঞান, অনুধাবন আর এমসিকিউ। তো এই জ্ঞান, অনুধাবন, এমসিকিউ এর মধ্যে যে ধরনের প্রশ্ন এই চ্যাপ্টারে করে, এই টপিকসগুলোকে কেন্দ্র করেই সবচেয়ে বেশি প্রশ্ন করে। হ্যাঁ, তা আশা করি তোমরা শেষ পর্যন্ত সাথে থাকলে এগুলো আজকে অনেকটাই স্পষ্ট হয়ে যেতে পারবে। তো আসো 4 প্রকার ত্রুটির মধ্যে প্রথমে বলেছি আমরা যান্ত্রিক ত্রুটি। কথা থেকেই বোঝা যাচ্ছে যান্ত্রিক মানে যন্ত্র, যন্ত্রের ত্রুটি। তাহলে কোনো কিছু পরিমাপ করতে গেলে যে আমাদের যন্ত্রটা ব্যবহার করি, এই যন্ত্রের মধ্যে যদি সমস্যা থাকে, ত্রুটি থাকে, তাহলে পরিমাপের ত্রুটি হয়। এই যন্ত্রের ত্রুটির কারণে পরিমাপের যে ত্রুটি হয় তাকেই বলা হয় কি? যান্ত্রিক ত্রুটি। তো যন্ত্রের ত্রুটি হচ্ছে যান্ত্রিক ত্রুটি। সংক্ষেপে কথা যে যন্ত্রের সমস্যার কারণে যে ত্রুটি, সেটি হচ্ছে যান্ত্রিক ত্রুটি। তো যান্ত্রিক ত্রুটি ওভারঅল যদি আমরা এটা বললাম, কিন্তু সেগুলো আবার 3 শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। যেমন প্রথমে আছে শূন্য ত্রুটি কাকে বলে। শূন্য ত্রুটি কাকে বলে? তোমরা অলরেডি স্কুলে লেখাপড়া করে এসেছ, হ্যাঁ, সেইখানে তোমরা হয়তো এটা দেখেছ। এটা কিন্তু একটা স্ক্রুগজ, এটা একটা যন্ত্র স্ক্রুগজ। এই যে স্ক্রুগজ যন্ত্রটা, এটার মধ্যে কিন্তু 2টা স্কেল আছে। লক্ষ্য করো যে এই যন্ত্রের মধ্যে কিন্তু 2টি স্কেল আছে। লক্ষ্য করলে আমরা দেখব যে একটা হচ্ছে, দেখো এদিকে যে রৈখিক স্কেল, আর একটা কিন্তু বৃত্তাকার স্কেল। কি দেখতে পাচ্ছি আমরা যে এটা হচ্ছে বৃত্তাকার স্কেল, আর এদিকে একটা আছে রৈখিক স্কেল। এখন এটার কিন্তু 2টা চোয়াল আছে। তো এটা যদি আমরা ঘুরাই তাহলে কিন্তু ফাঁকটা বৃদ্ধি পাচ্ছে, আবার যদি উল্টা দিকে ঘুরাই তাহলে কিন্তু 2টা চোয়াল এসে কি এক পর্যায়ে লেগে যাচ্ছে। যখন এই 2টি চোয়াল এসে একত্রে লেগে যাবে, লেগে গেছে, এখন কিন্তু এই রৈখিক স্কেলের 0 দাগ আর বৃত্তাকার স্কেলে 0 দাগ মিলে যাওয়ার কথা। লক্ষ্য করো এইখানে কিন্তু আমাদের অনেকটা রৈখিক স্কেল ছিল, ডেকে গেছে। তো এই রৈখিক স্কেলের সাথে 0 দাগ কিন্তু এটাতে মিলে নাই। তাহলে এই রৈখিক স্কেলের সাথে বৃত্তাকার স্কেলের 0 দাগ এখানে যখন স্পর্শ করবে তখন কিন্তু মিলে যাওয়ার কথা, কিন্তু মিলে নাই। তার মানে এই যন্ত্রের মধ্যে কি আছে? ত্রুটি আছে। এই যে রৈখিক স্কেলের 0 দাগ আর বৃত্তাকার স্কেলের 0 দাগ মিলে যাওয়ার কথা, যদি না মিলে তাহলে সেই ত্রুটিকে আমরা কি বলবো? শূন্য ত্রুটি। এটা আমি দেখালাম স্ক্রুগজের ক্ষেত্রে। আবার এটা দেখো, লক্ষ্য করতে পারো যে এটা একটা যন্ত্র। এই যন্ত্রের নাম কি তোমরা বলো? এই যন্ত্রের নাম হচ্ছে কি? স্লাইড ক্যালিপাস। তাহলে এই যে স্লাইড ক্যালিপাস, এই স্লাইড ক্যালিপাসে কিন্তু 2 ধরনের স্কেল আছে। আমরা যদি দেখি এখানে কিন্তু একটা ভার্নিয়ার স্কেল, আর এই রেখা বরাবর এটা হচ্ছে কি? প্রধান স্কেল। এই প্রধান স্কেল আর একটা হলো ভার্নিয়ার স্কেল। এটা ভার্নিয়ার স্কেল এই কারণেই বলা হয়েছে যে পিয়ারে ভার্নিয়ার নামক একজন পদার্থবিজ্ঞানী এটা সর্বপ্রথম উদ্ভাবন করছেন। তার নাম অনুসারে এই স্কেলটাকে ভার্নিয়ার স্কেল, আর এটা প্রধান স্কেল। আর সামগ্রিকভাবে এই যন্ত্রটার নাম হচ্ছে কি? স্লাইড ক্যালিপাস। স্লাইড করে করে যায়, গেসে গেসে যাইতে পারে, আসতে পারে। হ্যাঁ, এটা তোমার গেসে যাইতে পারে, আসতে পারে, তাই এটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপাস। এখন এখানে লক্ষ্য করো, এই যে এখানে কিন্তু 2টা চোয়াল আছে। এই যে একটা চোয়াল, এই যে একটা চোয়াল। 2টা চোয়াল যখন আমরা এখানে যুক্ত করলাম, যুক্ত করলে এই প্রধান স্কেলের 0 দাগ আর ভার্নিয়ার স্কেলের 0 দাগ কিন্তু মিলে যাওয়ার কথা। যদি না মিলে ওই ত্রুটি হচ্ছে কি?
শূন্য ত্রুটি। কি বলতেছি আবার, আমরা দুইটা যন্ত্রের কথা বললাম, একটা হচ্ছে তোমার এটা হচ্ছে স্ক্রুগজ, আর একটা বললাম কি স্লাইড ক্যালিপাস। এই যে স্ক্রুগজ আর স্লাইড ক্যালিপাস যখন দুই চোয়াল যুক্ত করব, সংস্পর্শে আনবো, তখন এই রৈখিক স্কেলের শূন্য দাগ আর বৃত্তাকার স্কেলের শূন্য দাগ মিলে যাওয়ার কথা। যদি মিলে যায় তাহলে ত্রুটি নাই, আর যদি শূন্য না মিলে তাহলে এই যন্ত্রে কি আছে, ত্রুটি আছে। সেই ত্রুটিকে আমরা কি বলবো, শূন্য ত্রুটি বলবো। তাহলে আমাদের এইখানে কিন্তু দেখা যাইতেছে যে শূন্য শূন্য একটা ডাইরেক্ট মিলে নাই, তবে কিছু পার্থক্য কিন্তু আছে। তাহলে এটার মধ্যে কিছুটা শূন্য ত্রুটি আছে। এরকমভাবে এটা যদি লক্ষ্য করো, তাহলে এটার মধ্যে দেখো তো রৈখিক স্কেলের শূন্য দাগ, এই যে এখানে কিন্তু এটা শূন্য দাগ হলো বৃত্তাকার ভার্নিয়ার স্কেলে, আর এই বরাবর হলো রৈখিক স্কেল। তাহলে দুই চোয়াল যখন আমরা যুক্ত করছি, কি মনে হচ্ছে, দুইটার কি শূন্য শূন্য, এখানে অনেকটা কিন্তু মিলেই আছে। তাহলে এটার মধ্যে কি শূন্য ত্রুটি নাই। তাহলে আবারও বলি যে শূন্য ত্রুটি কাকে বলে। স্লাইড ক্যালিপাস বা স্ক্রুগজ জাতীয় যন্ত্রের প্রধান স্কেলের শূন্য দাগের সাথে ভার্নিয়ার স্কেল অথবা বৃত্তাকার স্কেলের শূন্য দাগ কি মিলে যাওয়ার কথা। যদি মিলে যায় তাহলে ত্রুটি নাই, আর যদি শূন্য শূন্য দাগ না মিলে তাহলে সেই ত্রুটিকে কি বলা হয়, শূন্য ত্রুটি। তাহলে সেটা আমরা বুঝতে পারলাম যে সেটা হচ্ছে কি শূন্য ত্রুটি। এখন আসো পিছর ত্রুটি কাকে বলে, সেটা আমরা জানতে চাই। পিছর ত্রুটি সাধারণত যে সকল যন্ত্র স্ক্রু এবং নাটের উপর ভিত্তি করে তৈরি, সেই সকল যন্ত্রে দেখা দেয়। স্ক্রু এবং নাটের উপর ভিত্তি করে তৈরি এই যন্ত্রটা কিন্তু স্ক্রু এবং নাট। তো আমাদের যত স্ক্রু নাট আছে, এটা কিন্তু সিস্টেম হইলো একদিকে ঘুরাইলে খুলে যায় বা উপরে উঠে আসে, আরেক দিকে ঘুরাইলে কিন্তু ভিতরের দিকে যায়। তাহলে এটাও কিন্তু দেখো যে আমি ঘোরাচ্ছি তাহলে কিন্তু এটা খুলে এদিকে আসতেছে, উল্টা দিকে ঘোরাই তাহলে কিন্তু ভিতরের দিকে যাচ্ছে। এই যে স্ক্রু এবং নাটের উপর ভিত্তি করে যে যন্ত্রগুলা, সেই সকল যন্ত্রে কি দেখা দেয়, পিছর ত্রুটি দেখা দেয়। এটা কেন দেখা দেয়, এই যে আমাদের এই নাটের মধ্যে যে প্যাঁচগুলা আছে, এই প্যাঁচগুলা হয় কি দীর্ঘদিন ব্যবহার করতে করতে প্যাঁচগুলা কিছুটা ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে গেলে তখন এটা আগলা আগলা হয়ে যায়। আগলা আগলা হলে কী হবো, এমনি কিন্তু আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে আমরা দেখি, হ্যাঁ তুমি এভাবে কিন্তু চিন্তা করে দেখতে পারো। যেমন মনে করো এটা যে দেখো, দেখতে পাচ্ছ হয়তো, হ্যাঁ এইখানে কিন্তু ওই শূন্য আর এখানে শূন্য, ঠিক আছে। এখানে কয় নাম্বার গড় বেরিয়েছে দেখো, যদি দেখতে পাও একটু ছোট যদিও, তাহলে জিরোর পরে কিন্তু এখানে রৈখিক স্কেলে 5 গড় বেরিয়েছে, দেখো একটু 5 হালকা দেখা যাচ্ছে। তাহলে এখন যদি আমি আবার এটা ঘুরাই, আবার ওইখান থেকে ঘুরিয়ে আবার যদি ওইখানে আনি, তাহলে দেখো সেটা কিন্তু 1 গড় পরিমাণ সরে গেছে। হ্যাঁ, আগে যে 5 ছিল এখন কিন্তু 5 গড় নাই, কি আছে এখন দেখো 4 গড় হয়ে গেছে। তাহলে একদিকে ঘুরাইলাম 4 গড়, আবার উল্টা দিকে ঘুরাইলে কিন্তু সেটা আবার দেখা যাবে যে 1 গড় পিছিয়ে গেছে। তাহলে স্ক্রু আর নাটের নীতি এটাই যে 1 পাক ঘুরাইলে যতটুকু সরবে, উল্টা দিকে 1 পাক ঘুরাইলে আবার আগের জায়গায় চলে যাবে। কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে এটা যদি ক্ষয় হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় একদিকে 1 পাক ঘুরাইলে যতটুকু দূরত্ব সরে যায়, উল্টা দিকে ঘুরাইলে সরে যাওয়ার পরিমাণ তার সমান হয় না। হ্যাঁ, আমি অনেক সময় এরকম উদাহরণ দিই যে আমি তো কিন্তু গ্রামে বড় হয়েছি, তো আমাদের গ্রামের বাড়ি যে টিউবওয়েলটা আছে, টিউবওয়েলের মধ্যে কিন্তু অনেকগুলো নাট ব্যবহার করা হয়। তা আমরা দেখি যে প্রথম যখন নাটগুলো আমরা লাগাই, প্রথম বেশ টাইট থাকে, তো কয়েক মাস যখন আমরা চাপ কলটা ব্যবহার করি, এক পর্যায়ে কিন্তু নাটগুলো ঢিলা হয়ে যায়। তাহলে ঢিলা হয়ে গেলে কিন্তু আগলা আগলা হয়ে যায়, কারণ কি ওই বারবার ব্যবহার করতে নড়াচড়া করতে করতে ওটা কিন্তু ক্ষয় হয়ে গেছে। ফলে নতুন নতুন অবস্থায় একদিকে ঘুরাইলে যতটুকু সরছে, হ্যাঁ একদিকে ঘুরাইলে যতটুকু সরছে, উল্টা দিকে ঘুরাইলে অতটুকু আবার ফিরে আসছে। কিন্তু যখন পুরানো হয়ে গেছে, আগলা হয়ে গেছে, তখন দেখা যায় এমনি ছেড়ে দিলে কিছুটা নিচে চলে আসে। তাহলে একদিকে ঘুরাইলে যতটুকু উপরে তুললাম, ছেড়ে দিলে কিন্তু এমনি এখানে নেমে আসছে, আর ঘোরার এখানে আর নেমে আসছে। তাহলে দুই বিপরীত দিকে স্বর্ণের পরিমাণ কি হচ্ছে না, সমান হচ্ছে না। এই যে বিপরীত দিকে স্বর্ণের পরিমাণ সমান হচ্ছে না, তাহলে উভয় দিকে সমান পরিমাণ পিছাইতে পারতেছে না, এরকম ত্রুটিকে আমরা কি বলবো, পিছর ত্রুটি। আবারও বলি, পিছর ত্রুটি কি, যে সকল যন্ত্র স্ক্রু এবং নাটের উপর ভিত্তি করে তৈরি, সে সকল যন্ত্রে পিছর ত্রুটি দেখা দেয়। কেন দেখা দেয়, সে সকল স্ক্রু বা নাটের মধ্যে অনেকগুলো প্যাঁচ আছে, পাক আছে, এগুলো দীর্ঘদিন ব্যবহার করতে করতে এর প্যাঁচগুলা কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, আগলা হয়ে যায়।
এই যে ক্ষয় হয়ে যায়, আগলা হয়ে যাওয়ার কারণে একদিকে এক পাক ঘোরাইলে যতটুকু সরে উল্টা দিকে ঘোরাইলে অতটুকু স্মরণ হয় না, অর্থাৎ হয়তো বেশি বা কম হয়। এই যে সমান পরিমাণ পিছাইতে পারলো না, এরকম ত্রুটিকে আমরা কি বলবো? পিছট ত্রুটি। এবার আসো লেভেল ত্রুটি। তো লেভেল ত্রুটি কি? এই ত্রুটি সাধারণত নীতির মধ্যে দেখা দেয়। ব্যালেন্স, তোমরা হয়তো ব্যালেন্স দেখছো, হ্যাঁ, আমি এখানে ব্যালেন্সটা আনি নাই, একটু তুলনামূলক ওই কাচের বাক্সের মধ্যে কোনো স্কুলে হয়তো স্কুলে দেখছো, কিংবা স্বর্ণকারের দোকানে যাই তোমরা দেখতে পারো একটা কাচের বাক্সের মধ্যে কিন্তু নীতির ব্যবস্থা আছে। এই যে নীতিগুলো আমাদের ফিজিক্স ল্যাবে আমরা প্রায় 10টা নীতি আমরা রাখছি, বিভিন্ন সময় তোমরা কাজগুলো করবা। তে সেই নীতিগুলা কিন্তু 3টা স্ক্রুয়ের উপর বসানো আছে, হ্যাঁ, লেভেলিং স্ক্রুয়ের উপর বসানো আছে। এইগুলা দেখা যায় যে কোনো উঁচু নিচু জায়গাতে বসাইলে পাট নিতে ত্রুটি হয়। তখন কি করতে হয়? স্ক্রু ঘুরায় ঘুরায় ওটা অনুভূমিক লেভেল আছে কি না সেটা দেখে নিতে হয়। অনুভূমিক লেভেল রেখে কাজ করলে সঠিক পাট পাওয়া যায়। আর যদি লেভেলটা সমান না থাকে, এক পাশে একটু উঁচু থাকে এক প্রান্ত, আরেক পাশে নিচু, তাহলে পাটের মধ্যে কি হয়? ত্রুটি হয়। এই যে লেভেল না থাকার কারণে যে ত্রুটি, সেটাকে কি বলা হয়? লেভেল ত্রুটি। তাহলে তোমার কিন্তু পরীক্ষায় প্রশ্ন করতে পারে লেভেল ত্রুটি কোন যন্ত্রে দেখা দেয়? 4টা অপশন দিল, স্লাইড ক্যালিপার, বললো স্ক্রুগজ, বললো নীতি, বললো এমিটার। তাহলে এক্ষেত্রে কিন্তু নীতির কথা বলতে হবে। এরকমভাবে যদি গেলে বলে পিছট ত্রুটি কোন যন্ত্রে দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ক্রুগজ জাতীয় বা যে আরেকটা যন্ত্র আছে, এটা হয়তো তোমরা দেখছো কিনা, না দেখে থাকলে এখন দেখবে, এটার নাম হচ্ছে স্ফেরোমিটার। এটাও কিন্তু এই যে একই স্ক্রু আর নাটের উপর ভিত্তি করে তৈরি। তাহলে এই সকল যন্ত্রগুলোতে কিন্তু তোমার কি পিছট ত্রুটি দেখা যায়, কারণ স্ক্রু আর নাট অনেকদিন ব্যবহার করার ফলে এটা কি ক্ষয় হয়ে যায়। তাহলে একদিকে ঘুরাইলে যতটুকু উপরে উঠছে, আরেক দিকে ঘুরাইলে দেখা যায় সমান হয় না, আগলা হওয়ার কারণে এমনি বেশি নেমে পড়ে। এই ধরনের ত্রুটিকে আমরা কি বলি? আমরা পিছট ত্রুটি বলি। তো যাই হোক, এখন আমরা আসতেছি পর্যবেক্ষণমূলক ত্রুটি। আমরা মূল ত্রুটি বলছি যে 4 প্রকার, এখন যান্ত্রিকগুলো শেষ করছি। পর্যবেক্ষণমূলক ত্রুটি কথা থেকেই বোঝা যাচ্ছে, আগে যখন বোঝা যাচ্ছে যান্ত্রিক ত্রুটি মানে যন্ত্র, এগুলো কিন্তু যন্ত্র নিয়ে কথা বললাম। শূন্য ত্রুটি যেমন স্লাইড ক্যালিপার, স্ক্রুগজের মধ্যে, এই পিছট ত্রুটি কিন্তু স্ক্রুগজের মধ্যে আছে, স্ফেরোমিটার আছে। লেভেল ত্রুটি নীতির মধ্যে, আর একটা হলো চুম্বকের একটা প্র্যাকটিক্যাল আছে, কম্পন পরিমাপক যন্ত্র মানে চুম্বক কম্পমান যন্ত্র আর কি, ওইটার মধ্যেও আছে। তো এখন পর্যবেক্ষণমূলক কথা থেকে বোঝা যাচ্ছে যে পর্যবেক্ষণটা করবে, পর্যবেক্ষণের বিভিন্ন কারণে, পর্যবেক্ষণের সমস্যাজনিত কারণে মানে ত্রুটি হতে পারে, এটাকে বলা হয় পর্যবেক্ষণমূলক ত্রুটি। তো প্রথমত আমরা বলবো পর্যবেক্ষণ ত্রুটি আবার কয়েক প্রকার হয়, 3-4 প্রকার বলা যায়। 3 প্রকার মেইনটি আমি নিয়ে আসছি, আরও 1 প্রকার বললে বলা যায়। তো এখানে আছে ব্যক্তিগত ত্রুটি। কোনো ব্যক্তির নিজের সমস্যার কারণে পরিমাপে ত্রুটি হতে পারে, ব্যক্তির অভিজ্ঞতা বা ব্যক্তির জ্ঞানগত কারণ বা ব্যক্তির শারীরিক বিভিন্ন কারণে পাঠ নির্ণয়ে ত্রুটি হতে পারে। সেই ত্রুটিকে আমরা বলবো ব্যক্তিগত ত্রুটি। যেমন ধরো এই তোমার স্কুলে বা কলেজে 100 মিটার দৌড় একটা প্রতিযোগিতা। তো 100 মিটার দৌড় প্রতিযোগিতায় আমরা হিসাব করতে চাই যে ফার্স্ট হবে, তার কত সময়ে সে 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। তো এখন এখানে হিসাবটা করার জন্য ধরো 3-4জন ব্যক্তির দায়িত্ব দিলাম, এই তুমি পরিমাপ করবা কখন সে দৌড় শুরু হইলো, কখন 100 মিটার ফিনিশিং হইলো। আরেকজনকেও দিলাম যে তুমিও হিসাব করবা। দেখা যায় যে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় যে ফার্স্ট হয়েছে, এটা 3জন টাইম কিপার বা সময় রক্ষক যে সময়কে হিসাব করতেছে, সেই হিসাব করলে দেখা যায় 3জনের মধ্যে আবার সামান্য পার্থক্য। দেখা গেল যে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট যে হয়েছে, একজনের সময় পাইল ধরো 10.55 সেকেন্ড, স্টপ ওয়াচ দিয়ে নিল, অনেকে মোবাইলে আজকে স্টপ ওয়াচ আছে। আরেকজনে পাইল যে না 10.56 সেকেন্ড, হ্যাঁ, আরেকজনে পাইল 10.66 সেকেন্ড। এরকম দেখা যায় পার্থক্য। এটা ব্যক্তি টু ব্যক্তির মধ্যে দেখা যায় সমস্যা হয়। কারণ কি? দেখো, এটা বিভিন্ন কারণে হয়। এক একজনের কিন্তু ব্রেনের আইকিউ এক এক রকম। আমরা যে আসলে ঘটনাগুলো দেখি, যদি চিন্তা করি, দেখো আমরা কোনো বস্তুকে কখন দেখি? যখন ওই বস্তু থেকে আলো এসে আমার চোখে পড়ে, তখনই কিন্তু আমি দেখি। তো 100 মিটার দৌড় প্রতিযোগিতায় আমি একটা স্টপ ওয়াচ নিয়ে দাঁড়িয়ে আছি, বসে আছি। তো যখন সে রওনা দিল বা সে ফু দিল, রওনা দিল, এখানে কিন্তু আমি স্টপ ওয়াচ চাপ দিলাম, যাই যখন ফিতাকে স্পর্শ করলো তখন আবার বন্ধ করলো। কিন্তু এই যে প্রথমে যে শুরুটা করলো, ঘটনাগুলো কি কি ঘটছে দেখো। শুরু যে করলো, এটা বুঝলা কেমনে শুরু হইলো ওইখান থেকে? তাহলে তুমি প্রথমত
চোখে দেখছো বা কানে শুনছো যে এখানে বাঁশি ফু দিছে বা রওনা দিছে। তো যখন চোখে দেখলা যে এরকম সে ফু দিল বা রওনা দিল, তখন সেটা কিন্তু ওইখান থেকে আলো এসে চোখে পড়লো। চোখ কাকে জানাইলো? চোখ কিন্তু চোখের এখানে নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনের সাথে যুক্ত। তো চোখ থেকে এটা ব্রেনের নার্ভের মাধ্যমে ব্রেন জানতে পারলো যে এখানে রওনা দিছে। ব্রেন তখন কি করলো? হাতকে নির্দেশ দিল যে স্টপ আছে, চাপ দাও। তাহলে দেখো ওই যে রওনাটা দিল, রওনা দেওয়ার পরে কিন্তু ঘটনাটা কয়েকটা করছে। এক, রওনা দেওয়ার ঘটনাটা চোখ দেখছে, চোখে আলো আসছে দেখছে, চোখ থেকে ব্রেনের খবর দিচ্ছে যে ব্রেন এটা বুঝতে পারলো যে দেখছে, ব্রেন আবার নির্দেশ দিচ্ছে হাতে স্টপ ওয়াচকে চাপ দাও। তাহলে এই যে ঘটনাগুলো ঘটতে কারো কারো ক্ষেত্রে 0.5 সেকেন্ড লেগে যেতে পারে, কারো কারো 1 সেকেন্ড লেগে যেতে পারে এটা ওইখানে এই ঘটনাগুলো ঘটাইতে। আবার কারো কারো ব্রেন বেশি শার্প, সে হয়তো 1 সেকেন্ড না 0.2 সেকেন্ডের মধ্যেই দেখে বুঝে চাপ দিয়ে দিছে। তাহলে এই যে ব্যক্তি টু ব্যক্তির কারণে কিন্তু অনেক সময় মানে একটু এদিক সেদিক হয়। এটা এরকমভাবে কিন্তু পরিমাপের ক্ষেত্রে কি ত্রুটি আসতে পারে। তাই আমরা বলবো যে ব্যক্তির সমস্যা কারণ, এছাড়া ব্যক্তির অভিজ্ঞতাও একটা গুরুত্বপূর্ণ। কোনো এক ব্যক্তির আজকে ওই দিনই প্রথমবারের মতো টাইম মাপতেছে, জীবনেও সে এরকম স্টপ ওয়াচ চালায় নাই বা পরিমাপ করে নাই, তাহলে তার মাপ কিন্তু আরও সমস্যা হতে পারে। আর একজন ব্যক্তি মনে করো শরীরচর্চার শিক্ষক, বছরের পর বছর শাড়িটা তার পরিমাপ করে অভ্যাস, তাহলে সে কিন্তু আবার পরিমাপ করে তুলনামূলক কম ত্রুটি পাবে, কাছাকাছি পাবে। আর যে অনভিজ্ঞ তার মধ্যে কিন্তু আবার কম হবে। তাহলে এই যে ব্যক্তি টু ব্যক্তির কারণে যে মানের ত্রুটি হয়, এটাকে আমরা কি বলবো? ব্যক্তিগত ত্রুটি। এবার আসো প্রান্ত দাগ ত্রুটি। প্রান্ত দাগ ত্রুটি তোমরা জানো যে এরকম আমার একটা স্কেল নিয়ে আসছি। মনে করো এই স্কেলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে স্কেলটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই স্কেলটা দেখতে পাচ্ছ। এই স্কেলের যে দেখো এখানে কিন্তু 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এভাবে কিন্তু মানগুলো আছে। এখন 1 সেন্টিমিটার যে শুরুটা লক্ষ্য করো, একবারে প্রান্ত থেকে শুরু না হয়ে হ্যাঁ প্রান্তের দিক থেকে কিন্তু সামান্য জায়গা পরে থেকে পার্টগুলো শুরু হয়। তাহলে এই অনেক ক্ষেত্রে দেখা যায় একটা স্কেলের প্রান্ত থেকে 1 মিলিমিটার 2 মিলিমিটার ভিতর থেকে দাগটা দেওয়া শুরু হইল। হ্যাঁ এরকম যেমন আরেকটা স্কেলও দেখতে পারো তোমরা। হ্যাঁ এই যে এখানে একটা প্লাস্টিকের স্কেল আছে। তাহলে এই প্লাস্টিকের স্কেলটাও যদি তোমরা লক্ষ্য করো হয়তো একটু ঝাপসা আছে। তাহলে দেখো এই যে এইখানে কিন্তু 1 সেন্টিমিটার, এটা কিন্তু 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, কিন্তু এটা কিন্তু প্রান্ত থেকে শুরু হয় নাই। তাহলে এই যে 2-4 মিলিমিটার ভিতর থেকে শুরু হয়েছে। এখন এটা হলো 1 ফুটের একটা লম্বা স্কেল। আমি এটা দিয়ে যে আমি আমার ঘরের দৈর্ঘ্য মাপি, তাহলে প্রতিবার কিন্তু এইটুকু বেশি পরিমাণ চলে যাচ্ছে। 1 ফুট কিন্তু আসলে এইখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে প্রান্তের মধ্যেখানে রয়ে গেছে। তো এই যে প্রান্তের দাগ জনিত কারণে আমাদের পরিমাপে কিছু ত্রুটি হইতে পারে, এটাকে কি বলা হয়? প্রান্ত ত্রুটি। আবার এরকম আছে, এটা তো প্লাস্টিকের স্কেল, একটু আগে যেটা দেখালাম স্টিলের স্কেল, কিন্তু কাঠের স্কেল আছে। তো কাঠের স্কেল হয় কি, দীর্ঘদিন ব্যবহার করতে করতে দেখা যায় যে প্রান্ত অনেক সময় কাঠ ক্ষয় হয়ে যায়, হ্যাঁ শূন্য দাগ অস্পষ্ট হয়ে যায়। তাহলে এই যে যে ক্ষয় হয়ে গেল, ক্ষয় হওয়ার কারণে একটু কমে যেতে পারে, কিন্তু দাগ অস্পষ্ট, তখন ধরে নিলাম যে এটা জিরো শুরু। তাহলে এইটা দিয়ে তখন যখন আমি বারবার মাপতে থাকবো, এতেও কিন্তু এই প্রান্তের দাগজনিত কারণে পরিমাপের একটা ত্রুটি হতে পারে। এরকম ত্রুটিকে আমরা কি বলবো? প্রান্ত দাগ ত্রুটি। এছাড়া আছে দেখো গুরুত্বপূর্ণ একটা লম্বন ত্রুটি। লম্বন ত্রুটি কি? তো লম্বন ত্রুটি হচ্ছে একই পার্ট দেখা যায় দৃষ্টিগত কারণে, আমি এদিক থেকে তাকাইলে এক পার্ট হইতেছে, এদিক থেকে তাকাইলে আরেক পার্ট। এই দৃষ্টির ভিন্নতা বা দৃষ্টির দিক পরিবর্তনের কারণে পরিমাপে অনেক সময় পাঠের ভিন্নতা আসে। এই দৃষ্টির দিক পরিবর্তনের কারণে পাঠের যে ত্রুটি, সেটি হচ্ছে কি? লম্বন ত্রুটি। আমরা এসসিতে প্র্যাকটিক্যাল করেছি, তোমরা ইন্টারমিডিয়েটে প্র্যাকটিক্যাল করবা। এই প্র্যাকটিক্যালি কিন্তু আমরা শেষে সতর্কতা লিখি। এই সতর্কতার মধ্যে কিন্তু আমরা বলি অনেক সময় যে লম্বন ত্রুটি পরিহার করে পাঠ নিয়েছি। ইন্টারমিডিয়েটে তোমার যখন সতর্কতা লিখবা, এরকম কয়েকটা প্র্যাকটিক্যালে লিখতে হবে। তাহলে এই যে লম্বন ত্রুটি পরিহার করে পাঠ নিয়েছি বললাম, তখন কিন্তু ভাইভাতে তোমাকে জিজ্ঞেস করা হবে, এই ছেলে বলো তো লম্বন ত্রুটি কাকে বলে, এই মেয়ে বলো লম্বন ত্রুটি কাকে বলে। তুমি উত্তর না দিতে পারো, তাহলে বোঝা যাবে সে তো মুখস্থবিদ্যা লিখছে, আসলে লম্বন ত্রুটি চিনে না। যে লম্বন ত্রুটিটা আমাদের চিনতে হবে, এবং লম্বন ত্রুটি যদি না জানো পাঠ নিতেও কিন্তু তোমার ভুল হবে, ত্রুটি হবে। তাহলে সেই লম্বন ত্রুটিটা কি? আমি একটা উদাহরণ দিয়ে এখানে বোঝাচ্ছি। যেমন এটুকু মুছে দিই। ধরো
এই আমরা অনেক সময় নিজের উচ্চতার মাপি, বিশেষ করে তোমরা যারা ইয়াং আছো, হ্যাঁ, যে অনেকে আছে যে নিজের বাসার ওয়ালের মধ্যে দাগ দিয়ে রাখে যে এটা 4 ফুট, এটা 4 ফুট 1 ইঞ্চি 2 ইঞ্চি, এভাবে 5 ফুট 5 ফুট 1 ইঞ্চি 2 ইঞ্চি দাগ দেওয়া থাকে, যে আমি আজকে কতটুকু উচ্চতায় আছি, 1 মাস পরে আমার উচ্চতা গ্রোথ বাড়লো কিনা, এরকম অনেক সময় পরিমাপ করা হয়। তো ধরো তোমার এরকম একটা উচ্চতা তুমি মাপবা, তাহলে এইখানে একটা এরকম তোমার স্কেলে দাগ কাটা আছে, এরকমভাবে মনে করা যে দাগ কাটা আছে। ধরলাম এরকমভাবে আর কি দাগ কাটা আছে। হ্যাঁ, এখন তুমি একজন ব্যক্তি, একজনে বললো যে তুমি এই ওয়ালের দাগ কাটা আছে এর পাশে দাঁড়াও, দেখি তোমার উচ্চতা কত। এখন তুমি দাঁড়াইলা, হ্যাঁ, তুমি একজন ব্যক্তি, মনে করো কথার কথা তুমি দাঁড়াইলা, হ্যাঁ, এরকম দাঁড়াইলা। এখন তোমার উচ্চতাটা কত সেটা দেখবার জন্য তো আরেকজন লোক লাগবে, আরেকজন লোক নিয়ে আসলা, যে মাপো সে তোমার চাইতে আরেকটু উঁচু, সে এরকম উঁচু। এখন সে যদি মাপে দৈর্ঘ্যটা দেখে, তার কাছে কিন্তু মনে করো যে এরকম মনে হতে পারে, এরকম। তাহলে প্রকৃতপক্ষে ধরলাম কথার কথা এটা এরকম 1 ফুট 2 ফুট 3 ফুট 4 ফুট, হ্যাঁ, সে বলতেছে যে 4 ফুট 2 ইঞ্চি এরকম, কিন্তু আসলে এদিকে তাকানোর কারণে কিন্তু ওর প্রকৃত উচ্চতা আসতেছে না, ওর চাইতে কম নিচ্ছে। এবার ওরে বদলাইলা, হ্যাঁ, বদলায় মনে করো যে নীলা কাকি, হ্যাঁ, এমন একজনটি নীলা যে তোমার সাথে মনে করো আবার একটু খাটো। তাহলে সে যে খাটো, তাহলে সে যদি এবার তোমার দৈর্ঘ্য মাপে আর তার চোখ দিয়ে মনে হবে যে এইভাবে, তাহলে এবার কিন্তু প্রকৃত উচ্চতা কিন্তু এটা ছিল, কিন্তু ওর সাথে পাইতেছে কম, আবার তোমার সাথে খাটো কারণে ও আবার দেখতেছে এভাবে, তাহলে প্রকৃত উচ্চতার সাথে বেশি পাইতেছে। তাহলে এই যে দৃষ্টি এক দিকে থাকার কারণে প্রকৃতর সাথে কম পাওয়া, প্রকৃতর সাথে বেশি পাওয়া, এটি হচ্ছে কি লম্বন ত্রুটি। তাহলে এই ত্রুটিটা পরিহার করতে পারবো কেমনে? এই ত্রুটি পরিহার করার বুদ্ধি হইল, যাকে মাপা ওই বস্তু বা ব্যক্তির সাথে আরেকজনের চোখ, হ্যাঁ, তোমার একই অনুভূমিকে থাকতে হবে। শেষ দিকে এইখান থেকে দেখে এবার মনে করো যে এখান থেকে দেখলো, তাহলে এই যে আমাদের তো মূলত দরকার আছে মাথার সর্বোচ্চ উচ্চতার মাপা। তাহলে এইখানে ওই বরাবর চোখ রেখে যদি গেলে মাপে, তাহলে সঠিক পাঠ পাবে। অর্থাৎ নিচে থাকলেও ভুল হবে, উপরে থাকলেও ভুল হবে। তাহলে লম্বন ত্রুটিটা আমরা বুঝতে পারছি যে দৃষ্টির দিক পরিবর্তনের জন্য একবার এদিকে তাকাইলা, আবার এদিক থেকে তাকাইলা, এতে পরিমাপে ভিন্নতা আসলে ত্রুটি হইল, এটা হলো লম্বন ত্রুটি। লম্বন ত্রুটি পরিহার করা যাবে কিভাবে? হ্যাঁ, যে চোখ এবং বস্তুকে একই অনুভূমিক বরাবর রেখে পাঠ নিলে আমরা সঠিক পাঠ আমরা পাব। তো এটা একটা গেল। এখন আসো দেখো এলোমেলো ত্রুটি, এই বিষয়টাই আলোচনায় আসে। এলোমেলো ত্রুটি কি? একই জিনিস একবার মাপলাম একটু বেশি পাওয়া যায়, আবার মাপলাম একটু কম পাওয়া যায়। যে একই জিনিস মাপতে যায় একবার কম বেশি হওয়া, একবার এক রকম হওয়া, এটি হলো এলোমেলো ত্রুটি। আমি উদাহরণ হিসাবে যে এরকম বলি তোমাকে, ধরো এই এখন তো পেঁয়াজের দাম বেশি, ধরো পেঁয়াজ মাপার দিলাম তোমাকে, তোমার ঘরের কোনো এক স্তূপ পেঁয়াজ আছে, তোমার কেজির বাটখারা 500 গ্রাম 200 গ্রাম বাটখারা দিলাম। তো তোমাদের দাড়িওয়ালাতে মাপতাছো মাপার পরে একজনে বললা যে এটা 42 কেজি 600 গ্রাম হয়েছে, মাপলাম। আরেকজন আবার বললাম যে আবার মাপো। তাহলে আবার মাপলে তোমার কি ধারণা যে 42 কেজি 600 গ্রামই হবে নাকি একটু কম বা বেশি হবে? দেখা যায় বাস্তবে ওই জিনিসে তুমি আবার মাপলা, দেখা গেল যে এইবার 42 কেজি 400 গ্রাম হয়ে গেছে, বা 42 কেজি 300 গ্রাম হয়ে গেছে। একই জিনিস পরিমাপের করার ক্ষেত্রে এই একবার এক রকম রেজাল্ট আসে। এরকম ত্রুটিকে কি বলা হয়? এলোমেলো ত্রুটি। তো এলোমেলো ত্রুটি দূর করা যায় কীভাবে? কয়েকবার পাঠ নিয়ে ওই পাঠগুলোকে ঘর করলে এলোমেলো ত্রুটি দূর করা যায়। কারণ একবার বেশি হয়েছে, একবার কম হয়েছে, একবার হয়তো অরিজিনালি হয়েছে, তাহলে 3 বার যোগ করে 3 দিয়ে ভাগ করলে ওই ঘরের মাঝখানের বা সত্যিকার মানটাই চলে আসে। তা আরেকটা বলছি যে এখানে পুনরাবৃত্তি ত্রুটি। পুনরাবৃত্তি ত্রুটি কাকে বলে? পুনরাবৃত্তি কথা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে পুনরাবৃত্তি মানে হচ্ছে একই ঘটনার বারবার ঘটা, একই ত্রুটি বারবার ঘটা, এটা হলো পুনরাবৃত্তি। একই ত্রুটি বারবার বিভিন্ন কারণে হইতে পারে, ব্যক্তির কারণে হইতে পারে, যন্ত্রের কারণে হইতে পারে। যেমন একটু আগে তোমাদের এই স্কেলের কথা বলেছিলাম। তাহলে এই যে স্কেল দিয়ে যে আমরা দৈর্ঘ্যটা মাপবো, হ্যাঁ, হয়তো একটু ঝাপসা, তাহলে এইখানে কিন্তু ধরো ইঞ্চি হিসাবে আছে, এরকমভাবে তোমার ইঞ্চি হিসাবে আছে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3।
কিন্তু যে শুরুতেই কিন্তু ইঞ্চিটা এখান থেকে শুরু ছিল, কিন্তু আরও ওই যে একটু আগে বললাম প্রান্তর দাগ ত্রুটি, প্রান্তের মধ্যেখানে বাড়তি কিন্তু রয়ে গেছে। মানে এটা দিয়ে যে 1 ফুট করে যতবার মাপবো প্রতিবার কিন্তু এতটুকু বেশি চলে যাচ্ছে, তাহলে প্রতিবারই এই ত্রুটিটা হইতেছে, প্রতিবারই এই ত্রুটিটা হইতেছে। তাহলে একই ত্রুটি বারবার দেখা দেওয়া, সেটা হচ্ছে কি পুনরাবৃত্তি ত্রুটি। তো মোটামুটি এই ত্রুটিগুলো আমরা পড়লাম। এখন আমরা আরও কিছু বিষয়ে আসতে চাই, যেমন তোমার পরম ত্রুটি বলছিলাম, ত্রুটি হিসাব নিকাশ করবো আমরা। ত্রুটি হিসাব নিকাশ আমরা কেমনে করব, এই বিষয়গুলোতে আমরা আসতে চাই। দেখো এর মধ্যে আছে যে পরম ত্রুটি। পরম ত্রুটি কাকে বলে? কোন রাশির প্রকৃত মান এবং পরিমাপ্য মান এই দুইটার পার্থক্যকে বলা হয় পরম ত্রুটি। প্রকৃত মান ধরো কোনো স্থানের বা কোনো একটা দণ্ডের অরিজিনাল দৈর্ঘ্য এরকম 10 সেন্টিমিটার, কিন্তু একজন মাপলো, যন্ত্রের বলে হোক ব্যক্তির ভুলের কারণে হোক, মাপে 10.2 সেন্টিমিটার পাইল। তাহলে প্রকৃত মান আর পরিমাপ্য মানের যে একটা পার্থক্যটা, এটাই কিন্তু সত্যিকারের ত্রুটি বা পরম ত্রুটি। তাহলে পরম ত্রুটি হচ্ছে প্রকৃত মান এবং পরিমাপ্য মানের পার্থক্য, এটা। তো এইখানে এভাবে লিখতে পারো যে ধরি কোনো রাশির প্রকৃত মান, কোনো রাশির প্রকৃত মান x, মান সমান হচ্ছে x, এবং পরিমাপ্য মান, পরিমাপ করে যেটা মানটা পাইলাম, সমান হচ্ছে y। তাহলে সুতরাং পরম ত্রুটি হবে যে প্রকৃত মান এবং পরিমাপ্য মানের পার্থক্যকে বলা হয় পরম ত্রুটি। পার্থক্য x, ডিফারেন্স y দিলাম। বলতে পারো যে মাইনাস দিলেই তো হইতো, ডিফারেন্স মানে পার্থক্য আর মাইনাস মানেও তো পার্থক্য। এখানে মাইনাস দেওয়ার উদ্দেশ্য এই যে প্রকৃত মানের চাইতে পরিমাপ্য মান বলে কেউ বেশিও পাইতে পারে, কমও পাইতে পারে। তাহলে এক্ষেত্রে যেটাই বড় হবো, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবো। তো প্রকৃত মান যদি x বড় হয় তাহলে x মাইনাস y, আর পরিমাপ্য মানে যে বড় পাওয়া যায় তাহলে y মাইনাস x, মানে একটা থেকে আর একটা বিয়োগ হবো। তা আমরা তো আগেই জানি না যে ত্রুটি করবার যে ত্রুটি হওয়ার কারণে বেশি পাবো না কম পাবো, এখন তো ডিফারেন্স দিয়ে রাখলাম, পরে যখন জানতে পারবো এটারে তো পরে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলেই আমরা পরম ত্রুটি পাবো। এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ পড়া, এগুলো কিন্তু জ্ঞানমূলকে আসে, এমনি আসে। আপেক্ষিক ত্রুটি কাকে বলে? আপেক্ষিক মানেই হচ্ছে তুলনা করা। তুলনাটা কার সাথে হবে? এই পরম ত্রুটির সাথে প্রকৃত মানের অনুপাত করলেই সেটা আমরা পাব। দেখো এখানে লিখি যে পরম ত্রুটি বাই হচ্ছে প্রকৃত মান। তাহলে সংজ্ঞাটা এটাই তুমি বলতে পারবা, কোন রাশির আর পরম ত্রুটি ও প্রকৃত মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে। আমি অনেক সময় এরকম উদাহরণ দিই, যেমন ধরো তুমি তোমার এসএসসির ফিজিক্সে 86 পাইছো, 86 নাম্বার পাইছো। আসলে পরীক্ষায় তোমার নাম্বার কত ছিল? নাম্বারটা ছিল কিন্তু 100 নাম্বারের পরীক্ষা, তাই না? সৃজনশীল 50, 25 হচ্ছে এমসিকিউ, 25 প্র্যাকটিস। তাহলে তোমাকে দেওয়া হয়েছিল 100 নাম্বারে, তুমি পাইলা কত? 86। তাহলে তোমার বাকি যে 14 নাম্বার, এটা কি ভুল হয়েছে, তাই না? কোনো না কোনো জায়গায় কেটে গেছে, ভুল হয়েছে, ত্রুটি হয়েছে। তাহলে তোমার প্রকৃত মান ছিল কত? কোন রাশির প্রকৃত মান, ধরো ফিজিক্সের প্রকৃত মান ছিল 100, পরিমাপকের মানে তুমি পাইছো, পরীক্ষা দিয়ে পাইছো কত? 86। তাহলে দুইটার বিয়োগ করলে তোমার ত্রুটিটা কত ছিল? 100 থেকে 86 বাদ দিলে 14। এই কথা ঠিক কিনা? 14 ভুল হয়েছে, ত্রুটি হয়েছে। এখন আপেক্ষিক ত্রুটি, যে আমরা যে বলি 86% নাম্বার পাইছি ফিজিক্সে, 86 মানে কি? পার্সেন্ট মানে কি? 100-র মধ্যে 86, 100-র মধ্যে 86। তাহলে এখানে 100 ছিল প্রকৃত মান, এরকম। আর যে ত্রুটিটা ধরো, ত্রুটিটা কত হয়েছে? 14%। কি কথা ঠিক কিনা? 14% ত্রুটি হয়েছে, কারণ 100-র মধ্যে 86 পাইছো, তাহলে ভুল গেছে কয়টা? আমরা তো ত্রুটি হিসাব করতেছি। তাহলে 100-র মধ্যে 86 পাইছো, 14টা ভুল হয়েছে, তাহলে 100-র মধ্যে 14টা ভুল। তাহলে প্রকৃত মান 100, আর ত্রুটিটা হচ্ছে, পরম ত্রুটিটা হচ্ছে 14, এরকম। তো যাই হোক, আমরা প্রকৃত মান হচ্ছে কি তোমার x, এটা। এখন পরীক্ষায় এরকমও দরকার পড়ে যে শতকরা ত্রুটি, প্রশ্নটার নাম কি? শতকরা ত্রুটি। তো শতকরা মানে ওইটারে যদি এই আপেক্ষিক ত্রুটি 100% দিয়ে গুণ করলে, শতকরায় প্রকাশ করলে শতকরা ত্রুটি হবে। তাহলে x ডিফারেন্স y বাই x গুণন কিন্তু 100%। তো
তোমরা নিশ্চয়ই জানো এরকম ঘটনা যে 100% মানে কিন্তু 100-র মধ্যে 100, তাহলে 100-র মধ্যে 100 মানে কিন্তু 1, তাহলে এটার সাথে কিন্তু মনে মনে তো এখানে 1 আছেই, তো 1 মানে 100%, তাহলে পার্সেন্টেজ দেওয়া মানে 100%, যে কোনো সময় গুণ দেওয়া যায়। 100% মানে এক দিয়ে তো যে কোনো সময় গুণ দেওয়া যায়। তাই আচ্ছা, এটা চাইলে তুমি এভাবে লিখতে পারো, ডেল এক্স বাই এক্স গুণন 100%। ডেল এক্স মানে পার্থক্য, তোমরা যেমন ওই রকম এসিতে পড়ছো ডেল থিটা, তো ডেল থিটা মানে কি, থিটা 2 মাইনাস থিটা 1, মানে পরের তাপমাত্রা থেকে আগের তাপমাত্রা বিয়োগ, দুইটা পার্থক্য। তাহলে এরকম প্রকৃত মান আর পরিমাপ মানে পার্থক্যটাই তো এখানে ডেল এক্স। এই এখন ধরো এই ধরনের একটা গাণিতিক সমস্যা যদি করি, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 2018-তে আসছে, খুবই সহজ, আমরা দেখতে পারি। এখন তোমরাও লেখো যে কোনো দণ্ডের এখানে বলে দিলাম যে এটা কিন্তু মেডিকেল 2018 সালে এই প্রশ্নটা কিন্তু আসছে। তো কোনো দণ্ডের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং পরিমাপ্য দৈর্ঘ্য, মানে পরিমাপ করে পাইছে, পরিমাপ্য দৈর্ঘ্য 10.40 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে প্রশ্নটা করা হইল পরিমাপে শতকরা ত্রুটি নির্ণয় করো। পরিমাপে শতকরা ত্রুটি কত, শতকরা ত্রুটি কত, এরকম এমসিকিউ দিন। তাহলে দেখো এইখানে কিন্তু দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য কত, একটি দণ্ডের দৈর্ঘ্য এত, আর পরিমাপ করে পাইছে এটা, তাহলে দণ্ডের দৈর্ঘ্যটা হল প্রকৃত দৈর্ঘ্য, আর পরিমাপ করে যেটা পাইছে এটা পরিমাপের দৈর্ঘ্য। তাহলে তুমি যে কোনো অঙ্ক করবা এখানে সাজাবা, এখানে হ্যাঁ প্রকৃত দৈর্ঘ্য বা দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য লিখতে পারো, প্রকৃত দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার, আর পরিমাপ্য দৈর্ঘ্য, পরিমাপ করে যেটা পাওয়া গেল, পরিমাপ্য দৈর্ঘ্য সমান 10.40 সেন্টিমিটার। তাহলে চাওয়া হয়েছে কি, শতকরা ত্রুটি সমান কত, শতকরা ত্রুটি সমান কত। তাই আমরা উত্তরে আসি। তা আমরা জানি কি, একটু আগে আমরা সূত্রটা পড়েছি যে আমরা জানি শতকরা ত্রুটি সমান কি জানি, যে এই পরম ত্রুটি বাই প্রকৃত দৈর্ঘ্য। তাহলে পরম ত্রুটি বাই প্রকৃত দৈর্ঘ্য, পরম ত্রুটি আবার কি, প্রকৃত দৈর্ঘ্য এবং পরিমাপ্য দৈর্ঘ্যের পার্থক্য। তো তুমি চাইলে এগুলা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করে নিতে পারো, একটু আগে যেটা প্রকাশ করেছিও আমরা। তাহলে এটা এক্স, এটা ওয়াই, তো তাহলে আমরা জানি এক্স ডিফারেন্স ওয়াই বাই এক্স গুণন কত, 100%, গুণন 100%। তাহলে এইখানে প্রকৃত দৈর্ঘ্য 10, পরিমাপ্য হচ্ছে 10.4, তার বড় কোনটা, পরিমাপ্যটা, তাহলে ওয়াই মাইনাস এক্স করতে হবে। তাহলে ওয়াই মাইনাস এক্স বাই এক্স গুণন 100% সমান, এখানে ওয়াইয়ের মান হচ্ছে 10.4, মাইনাস হচ্ছে 10, বাই হচ্ছে 10 গুণন 100%। তাহলে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট পাবা। মোটামুটি আমি এরকম দেখছিলাম বোধহয় 3.84%। তাহলে এরকমভাবে কিন্তু ত্রুটি বের করতে পারবা। এই আরেকটা বিষয় বললে বলা যেতে পারতো, কিন্তু আজকে বোধহয় আর পড়ানো ঠিক হবে না, 40 মিনিট চলে গেছে। তো সংক্ষেপে কিছু কথা বলি যে কীগুলো পড়লাম। তাহলে আজকে পরিমাপ কাকে বলে, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাটাই হচ্ছে পরিমাপ। এই পরিমাপ করতে যায় বিভিন্ন ব্যক্তি বা যন্ত্রের কারণে মানের ত্রুটি হতে পারে, সেগুলাই হচ্ছে পরিমাপের ত্রুটি। তো ত্রুটি প্রথমত পড়ছি 4 প্রকার: যান্ত্রিক ত্রুটি, তারপরে হচ্ছে পর্যবেক্ষণমূলক ত্রুটি, এলোমেলো ত্রুটি, তারপরে হচ্ছে তোমার এলোমেলো ত্রুটি, এবং সর্বশেষ যেটা বললাম পুনরাবৃত্তি ত্রুটি। এরপরে ত্রুটি পরিমাপ করার ক্ষেত্রে 3 ধরনের পড়ছি, একটা হলো পরম ত্রুটি, একটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, আর একটা হচ্ছে শতকরা ত্রুটি। পরে এই ধরনের একটা আমরা গাণিতিক সমস্যা দেখলাম, এগুলো বইয়ে আরও দেখবা, আশা করি স্পষ্ট হবা। এই আর কি, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, এই কামনা করছি। আল্লাহ হাফিজ।